নমস্কার বন্ধুরা, বাংলার শিক্ষা ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি চেষ্টা করব বিষয়টি একেবারে সহজ ভাষায় এবং পরীক্ষার উপযোগী ভাবে বোঝাতে। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো এবং শেষে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অবশ্যই নোট করে নেবে। তাহলে আর দেরি না করে চলো আজকের পাঠটা শুরু করা যাক। তো আমরা যে বুকসটা কভার করছি সেটা হচ্ছে মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ। আমাদের চ্যাপ্টারটা চলছিল বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ। এর দ্বিতীয় পর্বটা হিমবাহের কাজ। আজকে হিমবাহের কাজ নিয়ে আমরা দ্বিতীয় লেকচার করছি। তো ফার্স্ট লেকচার মানে অলরেডি আপলোড করা আছে, তো তোমরা গিয়ে সেটাকে দেখতে পারো। এই লেকচার গুলো তোমাদের জন্য কতটা উপযোগী তা আমরা বিগত বছরের প্রশ্নপত্র দেখলেই বুঝতে পারবো। এটা আমাদের কাছে 2024-এর PYQ আছে, যেখানে কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করা হয়েছিল যে একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো। ঠিক আছে, এগুলো সব তোমাদের প্রিভিয়াস লেকচারে করানো আছে। ঠিক আছে, তো তোমরা এক এক করে মানে কোয়েশ্চেন গুলোকে অ্যাটেম্প করো এবং উত্তরগুলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। ঠিক আছে, এগুলো সব করানো আছে। পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে কি বলে? তো এগুলো সব তোমাদের প্রিভিয়াস লেকচারে করানো আছে। একটা কোয়েশ্চেনও নাই যে বাইরে থেকে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, বিভাগ হয়ে দেখে নাও। এখানে শুদ্ধ ও অশুদ্ধ হলে পাশে ও লেখো। তো এরকমের যে কোয়েশ্চেন গুলো আসে, তো এখানেও দেখে নাও। মানে প্রথম চ্যাপ্টারের যতগুলো কোয়েশ্চেন মানে 2024 সালে মানে জিজ্ঞেস করা হয়েছিল সেগুলো এখানে আমি নিয়ে এসেছি। তো তোমরা এগুলো দেখো এবং লেকচার গুলোকে ভালো করে মনোযোগ দিয়ে শোনো। তাহলে তোমরা বুঝতে পারবা যে তোমাদের মানে লেকচারটা কত উপযোগী আছে এবং তোমরা ভালো নাম্বারও পাবা। তো এগুলো কোয়েশ্চেনের তোমরা উত্তর দিবা। ঠিক আছে, কমেন্ট সেকশনে। তো আজকে আমরা হিমবাহের কাজ নিয়ে আলোচনা করব। এর 1 নম্বর পার্টটা অলরেডি মানে আপলোড করা হয়ে গেছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে সেটাকে দেখে নিও। আজকে আমরা ডিসকাশন করব হিমবাহের কাজ নিয়ে। তো হিমবাহ পৃথিবীর অন্যতম শক্তিশালী ক্ষয়, পরিবহন এবং সঞ্চয়কারী প্রাকৃতিক শক্তি। ধীরে ধীরে চলতে চলতে এটি বিভিন্ন ভূমিরূপে সৃষ্টি করে। তো হিমবাহের কাজ কি আছে? প্রধান কাজগুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে ক্ষয়, তারপরে হচ্ছে পরিবহন করা, আর 3 নম্বর হচ্ছে সঞ্চয়। এখন আমরা কি দেখব? ক্ষয় কার্যটা। ঠিক আছে, ক্ষয় কার্যের মধ্যে হিমবাহ প্রধানত 4টি উপায়ে ক্ষয় করে। ঠিক আছে, এখানে চিত্রতে দেখতে পারো উৎপাটন, ঘর্ষণ, তারপরে আছে ফ্রিজ থ্রো ওয়েদারিং আর উপঘর্ষণটা। ঠিক আছে, তো এই 4টা মানে প্রসেস আছে যেভাবে তারা মানে ক্ষয় করে, যে উপায়। তো প্রথমটা দেখে নিচ্ছি উৎপাটন, এটাকে প্লাকিংও বলে। তো হিমবাহের বরফের সঙ্গে শিলাখণ্ড আটকে যায়। হিমবাহ চলার সময় সেই শিলাখণ্ডগুলোকে উপরে নিয়ে যায়, ফলে শিলার গায়ে বড় বড় গর্ত ও অসমান ভূমি তৈরি হয়। এখানে চিত্রতে দেখো যে এগুলো যে হিমবাহ, এটা কি আছে? হিমবাহ আছে। ঠিক আছে, তেজ গতিতে মানে হিমবাহটা আসছে। আর এগুলো হচ্ছে শিলাখণ্ড। ঠিক আছে, পাহাড় পর্বতে এরিয়াতে ছোট ছোট শিলাখণ্ড গুলো পাওয়া যায়। তো হিমবাহের সঙ্গে থাকা শিলাখণ্ড হিমবাহের গতির সময় শিলাকে উপরে নিয়ে যায়। ঠিক আছে, শিলাগুলোকে কি করে? উপরে নিয়ে চলে যায়, ফলে গর্ত ও অসমান ভূমি সৃষ্টি হয়। ঠিক আছে, দ্বিতীয়টা হচ্ছে ঘর্ষণ। হিমবাহের তলদেশে থাকা পাথর ও নুড়ি ঘষে ঘষে শিলাকে ক্ষয় করে। এখানে দেখো, এই যে এটা হিমবাহ হয়ে গেল, আর এর তলদেশে দেখো ছোট ছোট কি আছে? নুড়ি, পাথর, এগুলোকে কি করে? ঘষে ঘষে শিলাকে কি করে দেয়? ক্ষয় করে দেয়। ঠিক আছে, এর ফলে শিলা মসৃণ ও পালিশ করা হয়। অনেক সময় সমান্তরাল আঁচড়ের দাগ দেখা যায়। ঠিক আছে, এরকমের দেখো এখানে দাগ দেখতে পাওয়া যাচ্ছে, মানে কি ঘর্ষণ করে নিয়ে যাচ্ছে, যার ফলে এরকমের সমান্তরাল আঁচড়ের দাগ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, 3 নম্বরটা হচ্ছে হিম বিদারণ, ফ্রিজ থ্রো ওয়েদারিংটা। ঠিক আছে, তো শিলার ফাটলে
জল প্রবেশ করে জল বরফে পরিণত হলে আয়তনে কিন্তু বৃদ্ধি পায়, ফলে শিলা ফেটে ছোট ছোট টুকরো হয়ে যায়। এই চিত্রতে দেখো হিমবিদারণে, তো এখানে কি হচ্ছে দেখো, এটা একটা ফাটল আছে, এই ফাটলের মধ্যে কে ঢুকে জল প্রবেশ করেছে, ঠিক আছে, সেই জলটা কিসে পরিণত হয়ে গেছে, বরফে, এবং সেই বরফে পরিণত হওয়ার ফলে তার আয়তন কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কি হচ্ছে, শিলা ফেটে টুকরো হয়। ঠিক আছে। 4 নম্বরটা হচ্ছে উপঘর্ষণ। হিমবাহের নিচে থাকা শিলাখণ্ডগুলো একে অপরের সঙ্গে ঘর্ষিত হয়ে শিলাকে গুঁড়ো করে দেয়। এই সূক্ষ্ম গুঁড়োকেই রক ফ্লার বলা হয়। ঠিক আছে। তো এখানে দেখো উপঘর্ষণের ক্ষেত্রে কি হচ্ছে, এটা হিমবাহ আসছে, ঠিক আছে, এর নিচে কি আছে, শিলাগুলো আছে ছোট ছোট, নুড়ি পাথর, ওগুলোকে কি করে দিচ্ছে, চূর্ণ করে দিচ্ছে। দেখো এখানকার ইমেজ দেখো, চূর্ণ করে দিয়েছে। ঠিক আছে। তো হিমবাহের তলদেশে থাকা শিলাখণ্ডগুলো একে অপরের সাথে ঘর্ষিত হয়, ঠিক আছে, একে অপরের সাথে ঘর্ষিত হয়, ফলে শিলাকে গুঁড়ো করে দেয়। ঠিক আছে। আর এটাকে কি বলা হয়, রক ফ্লার বলা হয়। তারপরে আমরা দেখব পরিবহনের কার্যটা। ঠিক আছে। তো হিমবাহ ক্ষয়প্রাপ্ত পদার্থকে বহন করে, এগুলি বহন হয় হিমবাহের উপরিভাগে, ঠিক আছে, হিমবাহের ভিতরে এবং হিমবাহের তলদেশে। ঠিক আছে। হিমবাহের উপরিভাগেও কি করে, ক্ষয়প্রাপ্ত করে। ঠিক আছে। তারপরে হিমবাহের ভিতরে করে, হিমবাহের তলদেশেও করে। ঠিক আছে। যে মানে ক্ষয়প্রাপ্ত যে পদার্থগুলো থাকে সেগুলোকে হিমবাহ বহন করে নিয়ে যায়। তো পরিবাহিত পদার্থের মধ্যে থাকে বড় শিলাখণ্ড, নুড়ি, বালি, কাদা, শিলাচূর্ণ। ঠিক আছে। 3 নাম্বারটা হচ্ছে এর সঞ্চয় কার্য, ডিপোজিশনটা, মানে জমা করা। ঠিক আছে। তো হিমবাহ গলে গেলে বহন করা পদার্থ এক জায়গায় জমা হয়, এর ফলে সৃষ্টি হয় বিভিন্ন রকমের ভূমিরূপ। তো প্রথমটা আমরা দেখে নিচ্ছি। প্রথমটা হচ্ছে মরেন, হিমবাহের জমা করা শিলা ও বালি ও কাদার স্তূপকে আমরা কি বলি, মরেন বলি। এই পিকচারে দেখতে পারো, এখানে এনে সব জমা করে দিয়েছে। ঠিক আছে, পিরামিডের মতো আছে। তারপরে হচ্ছে ড্রামলিন, এটা হচ্ছে ডিম্বাকৃতি টিলার মতো ভূমিরূপ। এই দেখো উল্টো নৌকার মতো দেখতে লাগবে। ঠিক আছে। তো এটাকে আমরা কি বলি, ড্রামলিন। হিমবাহের সঞ্চিত পদার্থ দিয়ে গঠিত ডিম্বাকার বা নৌকার মতো টিলাকে আমরা কি বলি, ড্রামলিন বলি। ঠিক আছে। এস্কার কাকে বলি, এস্কার হচ্ছে আঁকা বাঁকা দীর্ঘ বালু নুড়ির বাঁধ। ঠিক আছে। এটা দেখো হিমবাহের গলিত জল প্রবাহের দ্বারা সঞ্চিত বালি নুড়ি দিয়ে গঠিত আঁকা বাঁকা দীর্ঘ বাঁধকে এস্কার বলে। ঠিক আছে। এক রকমের পথ তৈরি করে দেয়। তারপরে হচ্ছে আউটওয়াশ সমভূমি, গলিত হিমবাহের জল দ্বারা গঠিত সমভূমি। হিমবাহের গলিত জল দ্বারা বহন ও সঞ্চিত পদার্থকে দিয়ে গঠিত সমতল ভূমিকেই আমরা আউটওয়াশ সমভূমি বলি। ঠিক আছে। এই যে সমভূমিটা তৈরি হয়েছে এটাকে আমরা আউটওয়াশ প্লেন বলি। তারপরে দেখে নিচ্ছি এরাটিক। এরাটিক কি, তো উৎস স্থান থেকে, যেখান থেকে উৎস হয় সেই স্থান থেকে দূরে এসে জমা হওয়া বিশাল শিলাখণ্ডকে আমরা এরাটিক বলি। ঠিক আছে। দেখে না, যেখানে এর উৎস হয়েছিল সেখানে থেকে অনেক দূরে এসে মানে জমা হচ্ছে, সেটাকে আমরা কি বলি, কি বলি, এরাটিক। ঠিক আছে, মনে থাকবে। আর এটা এগুলো কিসের দ্বারা হচ্ছে, হিমবাহের দ্বারা। ঠিক আছে। এগুলো যে ভূমিরূপ গঠিত হচ্ছে সব হিমবাহের দ্বারাই হচ্ছে, হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে। তো প্রথমটা দেখে নিচ্ছি আমরা, পরি। তো পরি কি হচ্ছে, পর্বতের উচ্চভাগে হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্টি হওয়া অর্ধবৃত্তাকার বা বাটির মতো গভীর অববাহিকাকে পরি বলে। ঠিক আছে। পর্বতের উচ্চ ভাগে, এই দেখো এটা পর্বত আছে, এটা পর্বতের উচ্চ ভাগ আছে। ঠিক আছে। এই পর্বতের উচ্চ ভাগে কি হয়েছে, হিমবাহের ক্ষয়ের ফলে, হিমবাহের ক্ষয়ের ফলে কি তৈরি করে দিয়েছে, একটা অর্ধবৃত্তাকার বা বাটির মতো কাটোরার মতো কি তৈরি করে দিয়েছে, একটা একটা গভীর অববাহিকা তৈরি করে দিয়েছে, যাকেই আমরা কি বলি, পরি। ঠিক আছে। তো পরিটা কি রকমের দেখে নিচ্ছি, 3 দিক খাড়া থাকে। এই দেখো 3 দিক খাড়া, এক দিক, দুই দিক এবং 3 দিক। আর এটা দিয়ে কি করছে, এটা দিয়ে জলটা বেরিয়ে আসছে, এখান থেকেই নদীগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে। তো 3 দিক খাড়া এবং এক দিক অপেক্ষাকৃত খোলা থাকে,
হিমবাহ গলে গেলে এখানে করি হ্রদ বা টার্ন লেক সৃষ্টি হয়, ঠিক আছে। এরকমের অনেকটা মানে হ্রদ পাওয়া যাবে যেখানে যখন মানে হিমালয় পর্বতমালা বা অন্যান্য পর্বতমালাতে যখন যাবা তো এরকমের অনেকগুলো দেখতে পাওয়া যাবে, এগুলোকে আমরা কি বলি, লেক বলি বা হ্রদ বলি। তো উদাহরণ হয়ে গেল হিমালয়ে, আল্পসে এগুলো পাওয়া যায়, ঠিক আছে। মনে রাখো করি একটা কিসের মতো আছে, বাটির মতো গর্ত, ঠিক আছে, শর্ট কোশ্চেনে জিজ্ঞেস করতে পারে। দ্বিতীয় নাম্বার হচ্ছে এরাটি, পাশাপাশি দুটি কড়ির মধ্যবর্তী ধারালো ও সংকীর্ণ শৈলশিরাকে এরাটি বলে। দেখো এই ইমেজে দেখো, ঠিক আছে, এই যে ধারালো শিরাগুলো আছে, ঠিক আছে, এই যে ধারালো শিরাগুলো আছে একেই আমরা কি বলি, শৈলশিরা, মানে এরাটি বলি, ঠিক আছে। এর যে শৈলশিরা গুলো আছে এটাকে আমরা কি বলি, এরাটি বলি। এটি ছুরির ধার বা কোরাতের দাঁতের মতো দেখতে, ঠিক আছে। দুই কড়ির মাঝেই থাকে কি, এরাটি, যেখানে দুই কড়ি আছে সেখানে কি পাবে, এরাটি দেখতে পাবে। তারপরে হচ্ছে হিমদ্রোণীটা, এটা ইউসেপ ভ্যালিও বলি, ঠিক আছে। তো নদীর ভি আকৃতির উপত্যকাকে হিমবাহ প্রশস্ত ও গভীর করে ইউ আকৃতির উপত্যকায় পরিণত করে। এর তলদেশ সমতল এবং দুই পাশটা খাড়া হয়, ঠিক আছে। এই পাশটা খাড়া আছে এবং এই পাশটাও কি আছে, খাড়া আছে। আর এর মধ্যে দিয়ে কি যাচ্ছে, নদী প্রবাহিত হচ্ছে। তো এটা দেখতে কি রকমের হচ্ছে, ইউ আকৃতির মতো, ঠিক আছে। তো ইংরেজি ইউ অক্ষরের মতো আকৃতি হয় আর হিমবাহের অন্যতম প্রধান ক্ষয়জাত ভূমিরূপ, ঠিক আছে। এটা একটা হিমবাহের মানে যে হিমবাহ গুলো যে ক্ষয় করে, যে ভূমিরূপ গুলো সৃষ্টি করে তার মধ্যে একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে ইউ অক্ষরের মতো আকৃতিটা, ঠিক আছে। তারপরে হচ্ছে হিমসোপানটা গ্লেসিয়ার স্টেপ গুলো, ঠিক আছে। গ্লেসিয়াল এই স্টেপ গুলো আমরা দেখে নিচ্ছি। এই দেখো সিঁড়ির মতো যে সিঁড়িনুমা হয়ে আছে এটাকেই আমরা গ্লেসিয়াল স্টেপ বলি বা হিমসোপান বলি, ঠিক আছে। হিমদ্রোণীর তলদেশে ধাপের মতো উঁচু নিচু অংশকে আমরা হিমসোপান বলে। বিভিন্ন স্থানে হিমবাহের অসম ক্ষয়ের ফলে এটি সৃষ্টি হয়। মনে রাখো সিঁড়ির ধাপের মতো কি পাওয়া যায়, হিমসোপান। 5 নম্বর হচ্ছে হিমশিরি, জিয়ান্ট স্টেয়ারওয়ে। একাধিক হিমসোপান ধারাবাহিকভাবে থাকলে তাকে আমরা হিমশিরি বলা হয়, ঠিক আছে। দেখতে বিশাল সিঁড়ির মতো লাগে। হিমশিরিটা দেখো, এই যে দেখো এখানে স্টেপ গুলো উপর নিচে স্টেপ গুলো আছে, ঠিক আছে। একটা ধারাবাহিকের মতো দেখতে লাগে, তাকেই আমরা কি বলি, হিমসোপান বা হিমশিরি। ওকে। ঝুলন্ত উপত্যকা, এখান থেকে কোয়েশ্চেন 2024 সালে জিজ্ঞেস করা হয়েছিল, ঠিক আছে, যে ঝুলন্ত উপত্যকাটা মানে নদীর কার্যের ফলে তৈরি হয়, ক্ষয় কার্যের ফলে তৈরি হয়, ঠিক আছে। কিন্তু এটা কি হবে, শুদ্ধ না অশুদ্ধ, বলো তোমরা। ঝুলন্ত উপত্যকাটা কিসের জন্য তৈরি হচ্ছে, প্রধান ও হিমদ্রোণীর সঙ্গে মিলিত ছোট উপত্যকার তলদেশ যদি অনেক উঁচুতে থাকে তাকে আমরা কি বলি, ঝুলন্ত উপত্যকা, ঠিক আছে। যে প্রধান হিমদ্রোণীর সঙ্গে মিলিত ছোট উপত্যকার তলদেশ যদি অনেক উঁচুতে থাকে, ঠিক আছে, এই দেখো এই যে তলদেশ গুলো আছে এটা কি আছে, অনেক উঁচুতে আছে, এটাকেই আমরা কি বলি, ঝুলন্ত উপত্যকা। লাগবে কি, ঝুলে আছে উপরে, ঠিক আছে। এখানে সাধারণত জলপ্রপাত সৃষ্টি হয়, ঠিক আছে। এখানে কি সৃষ্টি হয়, জলপ্রপাত গুলো। এর আগে তো আমাদেরকে কয়েকটা জলপ্রপাতের নাম বলেছিলাম, মনে আছে, যোগ জলপ্রপাত, কুঞ্চিকাল জলপ্রপাত। এখানে একটা উদাহরণ দিয়েছে ইয়োসেমিতে জলপ্রপাত, ঠিক আছে। কর্তিত শৈলশিরা, নদী উপত্যকার বাঁকানো শৈলশিরাগুলোকে হিমবাহ কেটে খাড়া করে দেয়। এই খাড়া কাটা শৈলশিরাকে কর্তিত শৈলশিরা বলা হয়, ঠিক আছে। এই দেখো কর্তিত শৈলশিরা, এটা চিত্র আছে কর্তিত শৈলশিরা। এ কি করছে, হিমবাহ কেটে খাড়া করে দিয়েছে, ঠিক আছে। এইরকম থাকে না কিন্তু, এইরকম করে থাকে পাহাড় গুলো, কিন্তু হিমবাহ যে এসছে এগুলোকে কি করেছে, উপরে নিয়ে চলে গেছে, ঠিক আছে। আর এটাকে কি করে দিয়েছে, মানে খাড়া করে দিয়েছে, ঠিক আছে। এগুলোকে আমরা কর্তিত শৈলশিরা বলি, ঠিক আছে। মনে রাখো হিমবাহ শৈলশিরা কেটে দেয় আর তৈরি হয় কি, কর্তিত শৈলশিরা, ঠিক আছে। রস মুটনে, হিমবাহের ঘর্ষণে মসৃণ ও গোলাকার এবং অপর পাশে খাড়া শিলাখণ্ডকে রস মুটনে বলা হয়, ঠিক আছে। এখানে দেখো মসৃণ ও গোলাকার পন্টটা এটা দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। আর এটা লি স্লাইডটা দেখতে পাচ্ছ, খাড়া ও রূপক পৃষ্ঠটা। তো হিমবাহের ঘর্ষণে একদিক কি হয়ে গেছে, মসৃণ হয়ে গেছে একদিক,
ঠিক আছে, ও গোলাকার এবং ওপর দিকে খাড়া ও রুগ্ন হয়। এই দেখো এখানে খাড়া ডাল আছে, ঠিক আছে, এখানে কিন্তু মসৃণ হয়ে আছে, ও গোলাকার পুঞ্জ তৈরি করে দিয়েছে, ঠিক আছে, ওপর দিকে খাড়া ও রুক্ষ হয়, এটিকে কি বলে, রোস মুটনে বলা হয়। এটি অনেকটা শুয়ে থাকা ভেড়ার পিঠের মতো দেখতে। এটা লাগবে যে ভেড়া ঘুমিয়ে আছে। এর বৈশিষ্ট্য একদিকে মসৃণ থাকে আর ওপর দিকে কি থাকে, খাড়া ও অমসৃণ থাকে, ঠিক আছে। নম্বর হচ্ছে ক্রেগ ও টেল। কঠিন শিলার পিছনে নরম শিলা ক্ষয় না হয়ে দীর্ঘ লেজের মতো অংশ তৈরি করে তাকে আমরা কি বলি, ক্রেগ ও টেল, ঠিক আছে। এই জায়গাটা কি আছে, এটা হচ্ছে ক্র্যাগ, ঠিক আছে, আর এটা কি হয়ে গেল, ওর লেজ, ঠিক আছে। তো সামনের অংশ খাড়া ও কঠিন শিলায় গঠিত, মানে এখানকার শিলাগুলো কি আছে, কঠিন আছে, শক্ত আছে বলে এটাকে ক্ষয় করতে পারেনি, কিন্তু এদিকে ক্ষয় করে দিয়েছে, যার ফলে কি হয়ে গেছে, লেজের মতো দেখতে হয়ে গেছে, ঠিক আছে। বৈশিষ্ট্য, সামনের কঠিন শিলা এবং পিছনে লম্বা ঢালু অংশ থাকে। এবার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 10 নম্বর, ফিয়র্ড। কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে ফিয়র্ড থেকে, ঠিক আছে। সমুদ্রের জল যদি হিমদ্রোণীতে প্রবেশ করে, সমুদ্রের জল যখন হিমদ্রোণীতে প্রবেশ করে, তবে সেই দীর্ঘ সংকীর্ণ ও গভীর উপসাগরকে আমরা ফিয়র্ড বলি, ঠিক আছে। তো এই যে হিমদ্রোণীটা আছে, এর মধ্যে যদি সমুদ্রের জলটা প্রবেশ করে, তাহলে সেটাকে আমরা কি বলবো, ফিয়র্ড বলবো। বৈশিষ্ট্য কি আছে, দুই পাশে খাড়া পাহাড় থাকে, দেখো লাগবে কি, বর্ডার এরিয়া আছে, ঠিক আছে, মানে এর জন্য, নদীর জন্য তো বর্ডার বানিয়ে রেখেছে না। তো দুদিকে কি থাকে, দুই পাশে খাড়া পাহাড় থাকে, মাঝখানে গভীর সমুদ্রের জল থাকে, আর ইউ আকৃতির উপত্যকা সমুদ্রে ডুবে গিয়ে সৃষ্টি হয়। ইউ আকৃতির, যে আগে দেখলে যে ইউ আকৃতির উপত্যকা গুলো ছিল, তো সেগুলো ডুবে গিয়ে এই রকমের ফিয়র্ড তৈরি হয়। এগুলো কোথায় দেখতে পাবে, নরওয়ে, ফিনল্যান্ড, চিলি, এগুলো এরিয়াতে দেখতে পাবে। তারপরে পরীক্ষার জন্য এক লাইনে মনে রাখো, তো তোমরা এটার স্ক্রিনশট রেখে নিও, যে যতগুলো তোমরা টার্ম গুলো মানে পড়ানো হলো এখানে, তো সেগুলো মানে এক ঝলক এখান থেকে দেখতে পারো। তো এগুলো হয়ে গেল ভূমিরূপ, এদিকে হয়ে গেল সংজ্ঞাগুলো, ঠিক আছে। করি, করি কি বলেছিলাম, করি বাটির মতো করতে ছিল, ঠিক আছে। এরাটি কি ছিল, দুই কড়ির মাঝের ধারালো শৈলশিরাটা, এরকম করে যে ধারালো শৈলশিরা গুলো ছিল, সেটাকে আমরা কি বলতাম, এরাটি। হিমদ্রোণী, এটা ছিল ইউ আকৃতির উপত্যকা, আর এই যে ফিয়র্ডটা তৈরি হবে, ইউ আকৃতির উপত্যকাকে ডুবিয়েই তৈরি হবে কি, ফিয়র্ড, মনে রাখবে, ঠিক আছে। হিমসোপান, উপত্যকার তলদেশের ধাপটা। হিমশিরি, ধারাবাহিক একাধিক হিমসোপান, সিঁড়ির মতো ছিল, স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, ওটাকেই। ঝুলন্ত উপত্যকা, প্রধান উপত্যকার উপরে ছোট উপত্যকা, ঠিক আছে। প্রথমে প্রধান উপত্যকা আছে, ওর উপরে কি আছে, ছোট উপত্যকা আছে, সেটাই হচ্ছে ঝুলন্ত উপত্যকা। কর্তিত শৈলশিরা, হিমবাহে কাটা খাড়া শৈলশিরাকে আমরা কর্তিত শৈলশিরা বলি। রসমুটনে, রসমুটনে কি ছিল, একদিকে মসৃণ ছিল আর অন্যদিকে কি ছিল, খাড়া শিলা ছিল। ক্রেগ ও টেল, কঠিন শিলার পেছনে লেজের মতো ঢাল, সেটাকে আমরা কি বলি, ক্রেগ ও টেল। ফিয়র্ড কি ছিল, সমুদ্রে ডুবে যাওয়া ইউ আকৃতির উপত্যকাকেই আমরা কি বলি, ফিয়র্ড বলি। লেকচারটা এই পর্যন্তই ছিল। তো তো এবার তোমাদের কাজ হচ্ছে লেকচারটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর যদি লেকচারটা পছন্দ না আসে তাহলে ডিসলাইক করে আমাকে ফিডব্যাক করে জানাও যে ডিসলাইক কি কি জন্য করেছো, এবং তোমাদেরকে লেকচারটা আরো ইমপ্রুভ করার জন্য যদি কোনো সাজেশন থাকে তাহলে তোমরা অবশ্যই ইনপুট দিও আমাকে, ঠিক আছে। তো তোমাদের বন্ধুর সাথে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ।